আজ আমরা দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্গত প্রশ্রবণ ও তার শ্রেণীবিভাগ সম্বন্ধে পড়ব। প্রশ্রবণ কাকে বলে? সাধারণ ভাষায় বলা যায়, ভৌম জল যখন ভূত্বকের ফাটলের মাধ্যমে ভূপৃষ্ঠে স্বাভাবিকভাবে বেরিয়ে আসে তখন তাকে আমরা প্রশ্রবণ বলতে পারি। প্রফেসর মঙ্কহাউসের মতে, A spring is the natural outflow of water from the ground surface. অর্থাৎ ভৌম জল যখন ভূত্বকের ফাটলের মাধ্যমে ভূপৃষ্ঠে সজোরে বেরিয়ে আসে তখন তাকে আমরা প্রশ্রবণ বলতে পারি। প্রশ্রবণের কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন প্রশ্রবণ একটি নির্দিষ্ট নল বা প্রকোষ্ঠের মাধ্যমে বের হবে। প্রশ্রবণের জল শীতল বা উষ্ণ হতে পারে। প্রশ্রবণ একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর বেরোতে পারে, কয়েক মিনিট বা সেটা কয়েক ঘন্টা হতে পারে। প্রশ্রবণের জলের সঙ্গে খনিজ পদার্থ মিশ্রিত থাকতে পারে। এই ধরনের বৈশিষ্ট্য সাধারণত প্রশ্রবণের হয়ে থাকে। প্রশ্রবণের উৎপত্তি সাধারণত দুটো জায়গায় উৎপত্তি হয়ে থাকে। এক হচ্ছে প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলাস্তরের সংযোগস্থলে, অথবা যেখানে ভৌম জলস্তর এবং ভূপৃষ্ঠ যুক্ত হচ্ছে অর্থাৎ সংযোগস্থল, সেই জায়গাতেও প্রশ্রবণ সৃষ্টি হতে পারে। প্রশ্রবণকে কতগুলো শর্ত বলা যেতে পারে বা কতগুলো জিনিস যেগুলো প্রশ্রবণকে প্রভাবিত করে থাকে, সেগুলো হলো শিলার প্রকৃতি, শিলার প্রবেশ্যতা, বৃষ্টিপাতের পরিমাণ, ভৌমজলের পরিমাণ, শিলার সচ্ছিদ্রতা, অধভঙ্গ প্রভৃতি জিনিস একটা প্রশ্রবণকে প্রভাবিত করে। এবার আমরা করব প্রশ্রবণের শ্রেণীবিভাগ। প্রশ্রবণকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, সে ভাগ অনুযায়ী আমরা পড়ব। প্রথমেই প্রশ্রবণের স্থায়িত্ব অনুযায়ী, অর্থাৎ প্রশ্রবণের জলটা কতক্ষণ থাকছে বা বেরোচ্ছে সেই অনুযায়ী ভাগ করা যায়। এখানে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অবিরাম প্রশ্রবণ, একটা অবিরাম প্রশ্রবণ, আর একটা হচ্ছে সবিরাম প্রশ্রবণ। অবিরাম পার্মানেন্ট, সবিরাম ইন্টারমিটেন্ট। অবিরাম প্রশ্রবণের কথায় আছি, যে প্রশ্রবণ থেকে জল প্রায় সারা বছরই নিয়মিতভাবে নির্গত হয় সেই সকল প্রশ্রবণগুলোকে অবিরাম প্রশ্রবণ বলা হয়। যখন সম্পৃক্ত স্তর ভূপৃষ্ঠে কোথাও উন্মুক্ত হয়ে পড়ে তখন এই ধরনের প্রশ্রবণের সৃষ্টি হয়। আর সবিরাম প্রশ্রবণ সাধারণত যে সকল প্রশ্রবণের জল সারা বছর নির্গত হয় না, বছরের কোনো একটা নির্দিষ্ট সময়ে নির্গত হয়, বিশেষ করে বর্ষাকালে যখন বৃষ্টিপাত হয় তখন এই ধরনের প্রশ্রবণ দেখা যায়। এই ধরনের প্রশ্রবণের ক্ষেত্রে সাধারণত অসম্পৃক্ত স্তরটা যখন জল বেড়ে গিয়ে সম্পৃক্ত পর্যায়ে পৌঁছে যায় তখন ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে এই ধরনের প্রশ্রবণের সৃষ্টি হয়। আমরা ছবি দেখলে খুব ভালো করে বুঝতে পারবো। প্রবেশ্য শিলাস্তর, পড়া ফলে লিখে রাখলাম প্রবেশ্য, আচ্ছা পড়া পড়া তার বিষয়, এটা প্রবেশ্য শিলাস্তর। এটা হচ্ছে সম্পৃক্ত স্তর, এটা অপ্রবেশ্য শিলাস্তর। এবারে এই যে জায়গাটা, এইখানে প্রশ্রবণটা সৃষ্টি হবে, এই জায়গাটাতে প্রশ্রবণটা সৃষ্টি হবে। এই যে প্রশ্রবণ, সেই প্রশ্রবণটা হলো অবিরাম প্রশ্রবণ। অবিরাম প্রশ্রবণ। দ্বিতীয়ত যদি সবিরাম প্রশ্রবণের জায়গা দেখি, এটা হচ্ছে প্রবেশ্য শিলাস্তর। এর এত দূর অবধি রয়েছে হয়তো সম্পৃক্ত স্তরটা,
বা ভৌম জলস্তর, এটা জলস্তর হয়তো রয়েছে। এবারে বর্ষাকালে বৃষ্টির ফলে জলের পরিমাণ বৃদ্ধি পেলে পরে যদি ভৌম জলস্তরটা এত দূর অবধি চলে যায়, তাহলে এখান দিয়ে কি হবে না, এখান দিয়ে একটা প্রস্রবণের সৃষ্টি হবে, তখন তাকে আমরা বলতে পারি সবিরাম প্রস্রবণ। কারণ এই জলস্তর বৃদ্ধি পেল, তখন যে এখানে জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে ভূপৃষ্ঠের সংযোগস্থলে যখন আসবে, তখন সেই সংযোগস্থল দিয়ে প্রস্রবণের সৃষ্টি হবে। সাধারণত এই প্রস্রবণের ক্ষেত্রে, অবিরাম প্রস্রবণের ক্ষেত্রে উদাহরণ হতে পারে সোন নদীর সোনমুড়া প্রস্রবণ। সোন নদীর যেখানে উৎপত্তি হয়েছে সেই সোনমুড়া প্রস্রবণ। আর সবিরামের ক্ষেত্রে উদাহরণ হবে ঝাড়খণ্ডের লুপুংগুটুর প্রস্রবণ। উদাহরণগুলো অবশ্যই দিতে হবে। এইবারে আমরা যাব দ্বিতীয়, এটা দেখলাম স্থায়িত্ব অনুসারে। এইবারে আমাদের দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে উষ্ণতা অনুযায়ী, অর্থাৎ কার উষ্ণতা, প্রস্রবণ থেকে যে জল নির্গত হয় তার উষ্ণতা অনুযায়ী প্রস্রবণকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শীতল প্রস্রবণ বা সাধারণ প্রস্রবণ, আরেকটি হচ্ছে উষ্ণ প্রস্রবণ, শীতল বা সাধারণ এবং উষ্ণ প্রস্রবণ। যখন প্রস্রবণ থেকে নির্গত জলের উষ্ণতা ভূপৃষ্ঠের জলের উষ্ণতার সমান বা কম থাকে, তখন সেই প্রস্রবণকে সাধারণত শীতল বা সাধারণ প্রস্রবণ বলা হয়। কিন্তু যখন প্রস্রবণ থেকে নির্গত জলের উষ্ণতা ভূপৃষ্ঠের জলের উষ্ণতার চেয়ে অনেক বেশি হয়, তখন তাকে আমরা উষ্ণ প্রস্রবণ বলবো। যেমন আমাদের এই বীরভূমের বক্রেশ্বরে জলের যে প্রস্রবণ রয়েছে, সেই জলের তাপমাত্রা 53 ডিগ্রি থেকে 72 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এছাড়াও ভারতবর্ষে তাতাপানি, মণিকরণ, রাজমহলে, রাজগীরে এরকম অনেক কটি উষ্ণ প্রস্রবণ দেখতে পাওয়া যায়। উষ্ণ প্রস্রবণ গুলোকে আবার দুটি ভাগে ভাগ করা যেতে পারে, স্বল্প উষ্ণ আর বেশি উষ্ণ। যে সকল উষ্ণ প্রস্রবণে জলের উষ্ণতা শরীরের তাপমাত্রার সমান হয় বা কাছাকাছি হয়, তাকে স্বল্প উষ্ণ, আর তার থেকে যদি অনেক বেশি হয় তাহলে বেশি উষ্ণ প্রস্রবণ বলা হয়। এই দুটো ভাগে ভাগ করা গেল উষ্ণতা অনুযায়ী। এবারে এই উষ্ণ প্রস্রবণের একটি ধরন হলো গিজার বা গাইজার। এটা মুছে দিচ্ছি ছবিটা। যেটাকে আমরা সাধারণত গিজার বা গাইজারও বলা হয়। এই যে গিজার শব্দটি, এটি একটি আয়ারল্যান্ডীয় শব্দ, গেসার থেকে উৎপত্তি লাভ করেছিল, যার বাংলা অর্থ হলো গর্জন। অর্থাৎ সেই গিজার তারপরে নাম হয়ে গেছে কি গিজার। গেসার থেকে নাম হয়েছে গিজার। তবে সেই গেসারের নাম অর্থ কি ছিল, অর্থাৎ গর্জন। তাহলে এই গিজার কাকে বলে? যে সকল উষ্ণ প্রস্রবণে জল অত্যন্ত প্রবল বেগে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে এবং সশব্দে উল্লম্বভাবে উপর দিকে উঠে যায়, সেই ধরনের উষ্ণ প্রস্রবণকে গিজার বা গাইজার বলা হয়। এই গিজারের ক্ষেত্রে প্রস্রবণের জল উল্লম্বভাবে অনেকটা উঁচুতে উঠে যায় এবং আওয়াজ করে প্রবলভাবে উপর দিকে উঠে যায়। এক্ষেত্রে জল 60 থেকে 70 মিটার উপর দিকে উঠে যায়। এই ধরনের উষ্ণ প্রস্রবণকে গিজার বলা হয়। সাধারণত এক্ষেত্রে জল এবং বাষ্প দুটোই নির্গত হয়। এই উষ্ণ প্রস্রবণের ক্ষেত্রে জল এবং বাষ্প বাইরে বেরিয়ে আসে, শব্দ করে উল্লম্বভাবে 60 থেকে 70 মিটার উঁচুতে উঠে যায় এবং এটি কয়েক মিনিট বা কয়েক ঘন্টা পর পর ফিরিয়ে থাকে।
একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই জলটা বেরিয়ে আসে। তখন এই উষ্ণ প্রস্রবণগুলোকে আমরা বলতে পারি গিজার বা গাইজার। পৃথিবীতে 425টি গিজার আছে, তবে ভারতবর্ষে একটাও গিজার নেই। আমেরিকা যুক্তরাষ্ট্রের ওল্ড ফেথফুল, ইয়েলোস্টোন পার্কে ওল্ড ফেথফুল নামক যে একটি গিজার রয়েছে, সেটি পৃথিবীর সুদৃশ্যতম এবং পৃথিবীর বৃহত্তম গিজার। এই গিজারটিতে প্রতি 65 মিনিট পর পর 2 থেকে 3 মিনিটের জন্য উষ্ণ জল এবং বাষ্প নির্গত হয় এবং সেটির উচ্চতা 40 থেকে 70 মিটার অবধি বেড়ে যায় এবং এটি পৃথিবী বিখ্যাত এবং সুদৃশ্যতম গিজার। তো এই গিজার সৃষ্টির জন্য কতগুলো শর্ত রয়েছে। যেমন প্রথমে রয়েছে উষ্ণতা, অর্থাৎ এই যে জল, এই যে আমাদের আবহিক জল, সেটি মাটির তলায় যায় এবং মাটির তলায় গিয়ে পড়ে ম্যাগমার সংস্পর্শে, উষ্ণ ম্যাগমার সংস্পর্শে এসে সেটি গরম হয় এবং উষ্ণ ম্যাগমা বা উদ্ভিদী যে আগ্নেয় শিলা রয়েছে সেগুলোর সংস্পর্শে এসে গরম হয়। প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রয়োজন, তবেই যে সেটি গিজারে পরিণত হবে। দ্বিতীয়ত সেটা হচ্ছে নল বা সংকীর্ণ নল। সংকীর্ণ নল বলতে বোঝাচ্ছে যে নল পথ বলা যেতে পারে, শুধু নল বলবো না, সংকীর্ণ পথ বলা যেতে পারে, নল না বলে বলি পথই বলি, সংকীর্ণ পথ। অর্থাৎ এই যে গিজারটি সৃষ্টি হবে এবং যে পথ দিয়ে যেটা বেরিয়ে আসবে জলটা ভূগর্ভে, সেই পথটি যেন সংকীর্ণ, একটি নলের মতো হয়ে থাকে, তবে যে গিজার সৃষ্টি হবে। তৃতীয়ত হচ্ছে নির্বিচ্ছিন্ন জলের যোগান, অর্থাৎ এই যে গিজার বা গাইজার থেকে জল যে বেরোবে, তার জন্য কি জল ভৌমজলের পরিমাণটা নির্বিচ্ছিন্নভাবে যেন সাপ্লাই থাকে, তার যোগান থাকে যেন, তবে যে গিজার সৃষ্টি হবে। এগুলো হচ্ছে শর্ত। এই যে তিনটে হচ্ছে শর্ত। এই 3টে শর্ত থাকা প্রয়োজন আছে, না হলে পরে একটা গিজার সৃষ্টি হবে না। পরীক্ষায় একটা প্রশ্ন আছে যে গিজার গঠন হয় কিভাবে, সেটা একটু আলোচনা করে দিই। গিজারের গঠন পয়েন্ট করে করা যেতে পারে। সেটা একটা গিজার কিভাবে গঠন হয়, একটা বড় প্রশ্ন আসতে পারে যে একটা গিজার কিভাবে গঠন হয়। প্রথমেই তাপের সংস্পর্শ। তাপের সংস্পর্শ কি না, আবহিক জল যখন বা অন্যান্য ভূপৃষ্ঠের জল যখন মাটির তলায় প্রবেশ করে, সেটি তার অনেকটা ভেতরে, প্রায় 3 কিলোমিটার ভেতরে চলে যায় নিচের দিকে এবং সেখানে গিয়ে ম্যাগমা চেম্বার অথবা কোনো সুপ্ত আগ্নেয়গিরির সংস্পর্শে অথবা ওপরের জলের চাপে নিচের জল প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উষ্ণ হয়ে যায়। দ্বিতীয়ত জলীয় বাষ্পের উৎপত্তি। জলীয় বাষ্পের উৎপত্তি এরকম ভাবে পয়েন্ট করে করলে পরে সুবিধা হবে। জলীয় বাষ্পের উৎপত্তি কি না, এই যে জলটা প্রবেশ করলো সেটি উষ্ণ হয় এবং পরিচালন পদ্ধতিতে এই জলটা উষ্ণ হতে থাকে। অর্থাৎ উপরের জল ঠান্ডা আছে, সেটা ভারী বলে সেটা নিচের দিকে যায়, গরম হয়ে যায়, আবার হালকা হয়ে উপরে উঠেছে। এভাবে পরিচালন পদ্ধতিতে জলটা হয়। এটা ঠান্ডা জল গরম হলো, আবার ঠান্ডা হলো, এরকম ভাবে তুলনামূলক ঠান্ডা তো হয় না, তুলনামূলক ঠান্ডা বলা যেতে পারে। এরকম ভাবে পরিচালন পদ্ধতিতে উষ্ণতাটা চলতে থাকে। এবারে নিচ থেকে যখন একটা উষ্ণ বায়ু উপর দিকে আসে, তখন চাপ কমের ফলে, চাপ একটু কম হওয়ার জন্য সেই বায়ুটা অনেক সময়, সেই জলটা, অনেক উষ্ণ জলটা, সেটা কিসে বাষ্পে পরিণত হয়ে যায়। এইভাবে জলীয় বাষ্পের সৃষ্টি হয়। মাটির তলাতে জলীয় বাষ্প, যেহেতু চাপটা কমে যায়, সেজন্য এইভাবে গরম জলটা বাষ্পে পরিণত হয়। তৃতীয়ত জলীয় বাষ্পের চাপ। এই যে জলীয় বাষ্পটা সৃষ্টি হলো,
ভূগর্ভে থাকা যে বায়ু থাকে সে বায়ুর গায়ে এই জলীয় বাষ্পগুলো চেপে যায় এবং চাপ দিতে থাকে, ক্রমাগত চাপ দিতে থাকে। এবং এই চাপ যখন বাইরে বায়ুমণ্ডলের চাপের চেয়ে বেশি হয়ে যায়, তখন ভূগর্ভে এই বায়ুটা, জলটা এবং জলীয় বাষ্পটা থাকতে পারে না। তারা সজোরে ভূত্বকে ধাক্কা মারে, তার ফলে ভূত্বককে ফাটিয়ে দিয়ে বা ভূত্বকের ফাটলের মাধ্যমে এই জলীয় বাষ্প, জল এবং বায়ুটি বেরিয়ে আসে এবং সজোরে আওয়াজ করে অনেকটা উঁচুতে চলে যায় এবং গিজারের সৃষ্টি করে। 4 নম্বর হচ্ছে বিরাম। একবার গিজারে জল বেরোনোর পর 2-3 মিনিট বেরোয়, তারপরে আবার সেটা বন্ধ হয়ে যায় এবং সেটা বন্ধ আবার 40 মিনিট, 50 মিনিট, 60 মিনিট। যেমন ওল্ড ফেথফুল গিজারের যে জল সেটা 65 মিনিট পর পর বেরোয়। তো একবার বেরোনোর পর জলটা, ভেতরের জল তখন ঠান্ডা থাকে, সে আবার আস্তে আস্তে গরম হয়, গরমে বাষ্পের সৃষ্টি হয়, আবার কি হয় না বায়ুকে চাপ দেয়, তারপরে আবার বেরোয়। সেই জন্য একটা গিজারের জল বার হওয়ার পর আবার একটা বিরাম থাকে, অর্থাৎ মাঝখানে একটা গ্যাপ থাকে। তাহলে এই যে গঠনটা কি হলো, এই 4টে পয়েন্টের উপর নির্ভর করে হয় এবং সেই গঠনটা পরপর লিখতে হবে। একটা গিজার কিভাবে সৃষ্টি হতে পারে, এটা একটা গিজার এবং এর মধ্যে এই যে চারিদিকে জল আছে, একদম এই ভূপৃষ্ঠ থেকে জল, ভূপৃষ্ঠে যখন এই বৃষ্টিপাত হয় তখন এই পাশে জল প্রবেশ করে এবং এটা ভূপৃষ্ঠ যে জল রয়েছে। এবার এখান থেকে কি হয় না, এই যে এখানে এটা শিলা, কি শিলা না উষ্ণ শিলা। উষ্ণ শিলার সংস্পর্শে এসে কি হয়ে যায় না, এর জলগুলো গরম হয়ে যায় এবং কি সৃষ্টি করে, বাষ্পর সৃষ্টি করে। এর ফলে এখান থেকে বাষ্প এবং জল আস্তে আস্তে চাপ বৃদ্ধির ফলে কি হয়, এই পাশ দিয়ে বেরিয়ে যায় এবং কি করে, বাইরে বাষ্প এবং জল বাইরে প্রবল ভাবে বেগে বাইরে বেরিয়ে আসে। এরকম ভাবে সৃষ্টি হলে তখন তাকে বলা হচ্ছে গিজার। তাহলে গিজার বোঝা গেল, গিজারের গঠন আসবে এবং গিজার শব্দটির অর্থ কি সেটা আসবে। এরপরে তৃতীয় যে ভাগ, সেই ভাগটাতে আমরা আসবো। তৃতীয় ভাগ হচ্ছে যে একটা প্রশ্রবণকে কি না খনিজের পরিমাণ, জলে মিশ্রিত খনিজের পরিমাণ, জলে মিশ্রিত খনিজ পদার্থ, এইটার উপর দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধু জল আর একটা হচ্ছে লবণাক্ত জল। প্রথমে সাধু জলে আসি। প্রস্রবণ থেকে নির্গত জলে যদি খনিজ লবণের পরিমাণ প্রতি 1 লিটারে 1 গ্রাম বা তার কম থাকে, তখন তাকে আমরা বলতে পারি সাধু জল। অর্থাৎ সাধু জলে কি হবে না, খনিজ পদার্থের পরিমাণটা কি হবে, 1 লিটারে 1 গ্রাম বা তার কম হবে। কিন্তু কোন প্রস্রবণ থেকে নির্গত জলে খনিজ পদার্থের পরিমাণ যদি প্রতি লিটারে 1 গ্রাম বা তার বেশি হয়, 1 গ্রাম বা তার বেশি প্রতি লিটারে, 1 গ্রাম বা তার বেশি, অর্থাৎ 1 গ্রাম প্রতি কি লিটারে, এক গ্রাম বা তার বেশি, এই 1 গ্রাম বা তার থাকলে 1 গ্রাম বা প্রতি লিটারে থাকলে হবে সাধু জল। আর তার বেশি হয়ে গেলে পরে কিন্তু কি হয়ে যাবে, তার বেশি হয়ে গেলে সেটা
লবণাক্ত জল হয়। সাধারণত জলের মধ্যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ফসফরাস প্রভৃতি যুক্ত অবস্থায় থাকে, এবং লবণাক্ত জলে যদি এই সকল খনিজ সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্রভৃতি থাকে, তাহলে পরে কি হয়, সেই জল অনেক সময় রোগ নিরাময়ের কাজে লাগে। এই জন্য যেখানে এই লবণাক্ত জল পাওয়া যায় সেখানে স্পা টাউন গড়ে ওঠে। সেখানে কি গড়ে ওঠে? স্পা টাউন। এই যেখানে লবণাক্ত যুক্ত জল থাকে, এখানে খনিজযুক্ত জল যেখানে থাকে, সেখানে কি হয় না, ওই স্পা টাউন গড়ে ওঠে। যেমন আমাদের কি হয়েছে, রাজগীরে গড়ে ওঠে। রাজগীর ইংল্যান্ডেও চেলস্ট্রামে গড়ে উঠেছে, ইংল্যান্ডের চেলস্ট্রাম, এবং আমাদের ভারতবর্ষের রাজগীরে স্পা টাউন গড়ে উঠেছে। কেননা সেখানে কি হয়েছে না, সেখানের মধ্যে কি হয়েছে না, খনিজ পদার্থ তার মধ্যে রয়েছে। এটাতে লবণাক্ত না পড়ে খনিজ যুক্ত জল পড়ে, খনিজ যুক্ত জল। যেহেতু এর মধ্যে খনিজ থাকে, তাই সাধু জল আর একটা হচ্ছে খনিজ যুক্ত জল। সাধারণত সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ফসফরাস প্রভৃতি মিশ্রিত অবস্থা থাকে। এই জল কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। এরপরেরটা যাব, এরপরে 4 নম্বর যে ভাগ, সেই 4 নম্বর ভাগটাতে যাব, যেটা খুব ইম্পর্টেন্ট ভাগ। সেটা হচ্ছে ভূতাত্ত্বিক গাঠনিক ও শিলার প্রকৃতি অনুসারে, ভূতাত্ত্বিক গাঠনিক ও শিলার প্রকৃতি অনুসারে প্রশ্রবণের শ্রেণীবিভাগ। এই ভাগটি খুব ইম্পর্টেন্ট, কারণ এই ভাগ অনুযায়ী অনেক কটা ভাগে ভাগ করা যায় প্রশ্রবণকে। প্রথমেই পড়ব যেটা, সেটা হচ্ছে ভৃগুতট পাদদেশ প্রশ্রবণ। ভৃগুতট পাদদেশ প্রশ্রবণ সাধারণত উচ্চভূমিতে প্রবেশ্য শিলাস্তর অর্থাৎ চুনাপাথর এর নিচে অপ্রবেশ্য শিলাস্তর অর্থাৎ কাদা পাথর থাকলে পরে সেই অপ্রবেশ্য শিলাস্তরটি ভৃগুতটের দিকে উন্মুক্ত হলে সেই তখন যে প্রশ্রবণের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ভৃগুতট পাদদেশ প্রশ্রবণ। একটা ছবি এঁকে দেখাই, দেখলে পরে বলে যাবে। এটা হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর কাদা পাথর, এটি হচ্ছে ভৃগুতট চুনাপাথর দ্বারা গঠিত ভৃগুতট। এটি নদী ঢাল, এটা হচ্ছে নদী ঢাল, এবং এইখানে একটা জলবায়ু স্তর আছে। এবারে কি হবে, অপ্রবেশ্য শিলাস্তর যখন এই ভৃগুতটের এখানেতে উন্মুক্ত হবে, এখানটা থেকে একটি প্রশ্রবণের সৃষ্টি হবে, যে প্রশ্রবণটি হচ্ছে ভৃগুতট পাদদেশ প্রশ্রবণ। ভৃগুতট পাদদেশ প্রশ্রবণ অপ্রবেশ্য শিলাস্তর যখন এই প্রবেশ্য শিলাস্তরের সংযোগস্থলে যখন জলপীঠ অবস্থান করবে তখন কি হবে না, এখানটাতে মুক্ত হবে, তখন ভৃগুতট পাদদেশ প্রশ্রবণের সৃষ্টি হবে। 2 নম্বর হচ্ছে নদী ঢাল প্রশ্রবণ। নদী ঢাল প্রশ্রবণ, এই ছবিটাতে আমরা দেখতে পেয়ে যাবো নদী ঢাল প্রশ্রবণ। প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে কোন নদীর ঢালের সৃষ্টি, নদীর সৃষ্টি হলে সেই নদীর থেকেই প্রবেশ সংকৃত স্তরটি উন্মুক্ত হয়ে যায় ভূপৃষ্ঠে এবং প্রশ্রবণের সৃষ্টি হয়। এক্ষেত্রে এই যে এখানে দেখতে পাচ্ছি যে নদী ঢাল, এই যে ঢাল সৃষ্টি হয়েছে ভৃগুতটের এখানে, এই যে এখানটা থেকে কি হবে না, একটি প্রশ্রবণের সৃষ্টি হবে। এটা হচ্ছে নদী ঢাল প্রশ্রবণ। নদী ঢাল প্রশ্রবণ
এই জায়গাটা থেকে যে প্রশ্রবণের সৃষ্টি হবে সেটি হচ্ছে নতিঢাল প্রশ্রবণ। তাহলে আমরা দুটো প্রশ্রবণ দেখতে পেলাম। এইবারে তৃতীয় যে প্রশ্রবণটি দেখবো সেটা হচ্ছে ডাইক ও শিল দ্বারা গঠিত প্রশ্রবণ। ডাইক ও শিল দ্বারা গঠিত প্রশ্রবণ। ডাইক ও শিল দ্বারা গঠিত প্রশ্রবণ কিভাবে হয় না, কোনো প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে কোনো জলবায়ু স্তর থাকলে এবং সেইখানে ডাইক এবং শিল উল্লম্বভাবে বা তির্যকভাবে যদি ওই প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে আঘাত করে এবং সেখানে যদি জায়গাটা ভূপৃষ্ঠ উন্মুক্ত হয়ে পড়ে, তাহলে জল বাইরে বেরিয়ে পড়ে, যে প্রশ্রবণের সৃষ্টি করে তাকে ডাইক বা শিল দ্বারা গঠিত প্রশ্রবণ বলা হয়। কিভাবে হয়? এটা একটা প্রবেশ্য শিলাস্তর, এটাতে কি আছে, জল আছে, সমৃদ্ধ স্তর। এটা অপ্রবেশ্য শিলাস্তর। এইখানে যদি একটা ডাইকের সৃষ্টি হয়, এই জায়গাটাতে যদি একটা ডাইকের সৃষ্টি হয়, তাহলে এখান থেকে কি হবে না, ভূপৃষ্ঠ উন্মুক্ত হয়ে পড়বে জলটা এবং বাইরে বেরিয়ে যাবে। এই ধরনের প্রশ্রবণকে বলা হয় ডাইক প্রশ্রবণ। আবার এটা প্রবেশ্য শিলাস্তর, এখানে জল আছে। একটা শিল যদি তির্যকভাবে এখানে আঘাত করে গিয়ে পরে প্রবেশ করে যদি, তাহলে এখান থেকে জল বাইরে বেরিয়ে আসবে এবং এখান থেকে একটা জল বাইরে বেরিয়ে এসে শিল প্রশ্রবণের সৃষ্টি করবে। এই ধরনের প্রশ্রবণকে শিল প্রশ্রবণ বলে। তাহলে আমরা ছবি দিয়ে দেখতে পেলাম, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ছবি দিতে হবে, ছবি দিলে পরে বেশি ভালো বোঝা যাবে। এরপরে যে প্রশ্রবণটাতে আমরা যাব সেটি হলো সমান্তরাল প্রশ্রবণ। সমান্তরাল অর্থাৎ প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলাস্তর যদি সমান্তরালভাবে পরপর অবস্থান করে এবং মাঝখানে যদি কোনো জলবায়ু স্তর থাকে, তাহলে এই যে প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলাস্তরের সংযোগস্থলে জল বাইরে বেরিয়ে যে প্রশ্রবণের সৃষ্টি করবে তাকে বলা হয় সমান্তরাল প্রশ্রবণ। এখানে হয়তো চুনাপাথর, এখানে তো সেল, এখানে কাদা পাথর, এটা অপ্রবেশ্য শিলাস্তর আছে। তাহলে এই যে এখান থেকে এখানে হয়তো কোনো একটা জলস্তর রয়েছে, এখান থেকে যে জল প্রশ্রবণের সৃষ্টি হবে তাকে আমরা বলতে পারবো সমান্তরাল প্রশ্রবণ। কারণ এখানে দেখতে পাচ্ছি যে শিলাগুলো কি পরপর সমান্তরাল ভাবে অবস্থান করছে। এরপরে সেটি হলো চ্যুতি প্রশ্রবণ। চ্যুতি প্রশ্রবণ 5 নম্বর প্রশ্রবণটি হলো চ্যুতি প্রশ্রবণ। প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে কোনো চ্যুতি অবস্থান করলে পরে সেই চ্যুতি ওই প্রবেশ্য শিলাস্তরের নিচে থাকা জলবায়ু স্তরটিকে ভূপৃষ্ঠে উন্মুক্ত করে দেয় এবং সেখান থেকে যে প্রশ্রবণের সৃষ্টি হয় তাকে চ্যুতি প্রশ্রবণ বলে। এই যে এটা দেখতে পাচ্ছি আমরা প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে একটি চ্যুতি রয়েছে। সেই চ্যুতি থেকে কি করছে না, ভূপৃষ্ঠে প্রবেশ্য শিলাস্তরে থাকা
যে জলবায়ু স্তর আছে সেই জলবায়ু স্তরকে বাইরে বের করে দিচ্ছে। এই ধরনের প্রশ্রবণকে বলা হয় চ্যুতি প্রশ্রবণ। আমাদের ভারতবর্ষে হিমাচল প্রদেশে গেলে পরে সেখানে আমরা এরকম চ্যুতি প্রশ্রবণ দেখতে পাবো। এরপরে যেটা যাব সেটা হচ্ছে ভবক্লুশন প্রশ্রবণ। ভবক্লুশন প্রশ্রবণ, চ্যুতি প্রশ্রবণের উদাহরণ হলো মণিকরণ। হিমাচল প্রদেশে মণিকরণ, হিমাচল প্রদেশে মণিকরণ হলো এই চ্যুতি প্রশ্রবণের উদাহরণ। হিমাচল প্রদেশে মণিকরণ। এরপরে যেটা সেটা হচ্ছে ভবক্লুশন। ভবক্লুশন প্রশ্রবণ। ভবক্লুশন প্রশ্রবণটা কি? ফ্রান্সের রোন নদী উপত্যকা, ফ্রান্সের রোন নদী উপত্যকায় ফন্টেন দি ভবক্লুজ, ফন্টেন দি ভবক্লুজ। ফ্রান্সের রোন নদী উপত্যকায় ফন্টেন দি ভবক্লুজ নামে এক ধরনের প্রশ্রবণ আবিষ্কার হয়েছিল। সেই প্রশ্রবণের নাম অনুসারে এই প্রশ্রবণকে বলা হয়ে থাকে ভবক্লুশন প্রশ্রবণ। এই প্রশ্রবণ সাধারণত চুনাপাথর দ্বারা গঠিত অঞ্চলে দেখতে পাওয়া যায় এবং ভারতবর্ষে মসৌরিতে থাকা কেম্পটি ফলসটি এই ভবক্লুশন প্রশ্রবণেরই উদাহরণ। ভবক্লুশন প্রশ্রবণ কিভাবে সৃষ্টি হয়? চুনাপাথর দ্বারা গঠিত অঞ্চলে নদী বা জলের কার্যের ফলে সেখানে দ্রবণ কার্যের ফলে সেখানে কি হয় না গর্তের সৃষ্টি হয়। প্রথমে ছোট ছোট, তারপরে বড় বড় গর্তের সৃষ্টি হয় এবং নদীটা বা জল প্রবাহটা উপর দিক চুনাপাথরের উপর থেকে নিচের দিকে ক্রমশ নামতে থাকে এবং আস্তে 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 নামতে নামতে সেটি চুনাপাথরের পাদদেশে অর্থাৎ অপ্রবেশ্য শিলাস্তরের উপরের তলে চলে আসে এবং হঠাৎ করে ওই অপ্রবেশ্য শিলাস্তর এবং প্রবেশ্য শিলাস্তরের সংযোগস্থল অর্থাৎ চুনাপাথর এবং অপ্রবেশ্য শিলাস্তরের সংযোগস্থল থেকে বাইরে বেরিয়ে আসে এবং যে প্রশ্রবণের সৃষ্টি করে তাকে বলা হয় ভবক্লুশন প্রশ্রবণ। এখানে হয়তো একটি চুনাপাথর দ্বারা গঠিত অঞ্চল। এখানে কার্যের ফলে কি হবে? নদী আস্তে আস্তে ক্ষয় করতে থাকবে এবং ক্ষয় করতে 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 নিচে নেমে আসবে এবং হঠাৎ করে সেটি কি করবে না জল যখন এত দূর অব্দি চলে আসবে এখান থেকে হঠাৎ করে বাইরে বেরিয়ে যে প্রশ্রবণের সৃষ্টি করবে তাকে বলা হবে ভবক্লুশন প্রশ্রবণ। ভারতবর্ষের কেম্পটি ফলস হলো এরকম ভবক্লুশন প্রশ্রবণেরই উদাহরণ। আরেকটি প্রশ্রবণ হলো সেটি হলো দারণ প্রশ্রবণ। দারণ বা সন্ধি প্রশ্রবণ। এই ধরনের প্রশ্রবণের ক্ষেত্রে কি হয়? বড় বড় অপ্রবেশ্য শিলাস্তর, গ্রানাইট, ব্যাসল্ট এই সকল শিলাস্তরের মধ্যে ফাটলের সৃষ্টি হয় এবং ফাটলের মধ্যে দিয়ে বৃষ্টির জল ভেতরে প্রবেশ করে শিলার মধ্যে এবং কোনো কারণে ওই অপ্রবেশ্য শিলাস্তর যদি ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে পড়ে তাহলে সেই জল আবার বাইরে বেরিয়ে আসে। অর্থাৎ কি হলো? এই অপ্রবেশ্য শিলাস্তরের ফাটলের সৃষ্টি হলো, তার মধ্যে বৃষ্টির জল প্রবেশ করলো এবং অপ্রবেশ্য শিলাস্তর যদি ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে যায় সেই জল বাইরে বেরিয়ে আসে এবং এই ধরনের দারণ বা সন্ধি প্রশ্রবণের সৃষ্টি করে। এই যে আমরা ফটোগুলো দেখতে পাচ্ছি এর মাধ্যমে জল কি হয় না জল আসে এবং এই সব জায়গায় এসে জলটা বেরিয়ে যায়। এই ধরনের প্রশ্রবণকে সাধারণত বলা হয় ফাটল বা দারণ প্রশ্রবণ। লাস্ট যেটা আমরা দেখবো এটা 7 নম্বর ছিল। লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে আমরা যার সম্পর্কে জানবো সেটা হচ্ছে ভূতাত্ত্বিক গঠনে এবং শিলার প্রাকৃতিক অনুসারে সেটা হচ্ছে আর্তেজীয় কূপ।
আর্তেজীয় কূপ। ফ্রান্সের আর্তেয়স বা আর্তেয়, অনেকে আর্তেয় বলে, অনেকে আর্তেয়স বলে। সেই ফ্রান্সের আর্তেয়স অঞ্চলে 1750 খ্রিস্টাব্দে প্রথম এই ধরনের কূপ আবিষ্কার হয়েছিল বলে সেই ফ্রান্সের দক্ষিণ পূর্বে থাকা আর্তেয়স অঞ্চলের কূপের নাম অনুসারে এই ধরনের প্রশ্রবণগুলোকে সাধারণত বলা হয় আর্তেজীয় কূপ। এই আর্তেজীয় কূপ কি না, যদি কোনো জায়গায় কোনো অধবঙ্গ শিলাস্তরের মধ্যে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে প্রবেশ্য শিলাস্তর অবস্থান করে এবং সেখানে যদি ওই প্রবেশ্য শিলাস্তরের মধ্যে কোনো গর্ত খোঁড়া হয়, তাহলে সেই কোন রকম মোটর না চালিয়ে সেই গর্ত থেকে জল বাইরে বেরিয়ে চলে আসে এবং যে কূপের সৃষ্টি করে বা প্রশ্রবণের সৃষ্টি করে তাকে আর্তেজীয় কূপ বলা হয়। এই আর্তেজীয় কূপ গঠনের জন্য অবশ্যই অধবঙ্গের প্রয়োজন হয়েছে শিলা, এবং শিলার গঠনটা অধবঙ্গ হতে হবে, ভাঁজযুক্ত শিলাস্তর হয়ে থাকে, বৃষ্টিপাত বা ভৌমজলের সরবরাহ সবসময় থাকতে হবে। এই ধরনের শিলার ক্ষেত্রে এই আর্তেজীয় কূপ গঠন হয়ে থাকে। তাহলে গঠনটা কিভাবে হয় না, আমরা একটা ছবি আঁকলে পরে সুন্দর করে বুঝতে পারবো যে আর্তেজীয় কূপের গঠন কিভাবে হয়। পরীক্ষায় আসতে পারে যে আর্তেজীয় কূপের গঠন কিভাবে হয়। ভারতবর্ষে আর্তেজীয় কূপ দেখতে পাওয়া যায়, যেমন গুজরাটের বীরগাঁও, পশ্চিমবঙ্গের মেদিনীপুরের বীরসিংহ গ্রাম অর্থাৎ বিদ্যাসাগরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান যেটা, সেই বীরসিংহ গ্রামেও এই আর্তেজীয় কূপ দেখা যায়, এবং ত্রিপুরার কিছু অঞ্চলে তামিলনাড়ুতেও আর্তেজীয় কূপ রয়েছে। তবে অস্ট্রেলিয়ার গ্রেট আর্তেজীয় কূপ হচ্ছে পৃথিবী বিখ্যাত আর্তেজীয় কূপ, এবং আর্তেজীয় কূপের মাধ্যমে সেখানে শিল্পের কাজে ব্যবহার হয়, এছাড়াও পানীয় জল হিসেবে এটা ব্যবহার করা হয়। এর গঠনটা কিভাবে হয়, এটা হচ্ছে প্রবেশ্য শিলাস্তর, এটাকে মুক্ত অ্যাকুইফার বলা হয়। এটা হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর, এটি হচ্ছে প্রবেশ্য শিলাস্তর যেটাকে বলা হয় বদ্ধ অ্যাকুইফার, কেননা এর নিচেই রয়েছে অপ্রবেশ্য শিলাস্তর। আমরা দেখতে পাচ্ছি যে কি না, এই যে আবদ্ধ যে জল স্তরটি রয়েছে বা সম্পৃক্ত স্তরটি রয়েছে বা অ্যাকুইফারটি রয়েছে, সেটি দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে রয়েছে। এটি হচ্ছে মুক্ত অ্যাকুইফার। এবারে কি হয়, কিন্তু আরো বলে দিই আমরা, তাহলে কি হয়, কিভাবে গঠন হয়, এর জন্য কি প্রথমে দরকার, প্রথম হচ্ছে অধবঙ্গযুক্ত শিলাস্তর প্রয়োজন। অধবঙ্গযুক্ত শিলাস্তর, যে শিলাস্তরে ভাঁজযুক্ত হবে এরকম একটি শিলাস্তরের প্রয়োজন, সেখানে সাধারণত কি হয়, দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে কোনো প্রবেশ্য শিলাস্তর থাকলে এই পাশ দিয়ে বৃষ্টিপাত হয়ে, এখানে যদি বৃষ্টিপাত হয় তাহলে কি হবে, জল এই পাশ দিয়ে প্রবেশ করে, কারণ এইখানে যেহেতু প্রবেশ্য শিলাস্তর তারপর অপ্রবেশ্য শিলাস্তর আছে, তাই এই পাশ দিয়ে কিন্তু জল ভেতরে প্রবেশ করতে পারে না।
এইখানে যদি বৃষ্টিপাত হয় তাহলে এই পাশ দিয়ে জল এবং এই মুখ দিয়ে জল প্রবেশ করে এবং এখানে পুরো জল দিয়ে ভর্তি করে দেয়, এই জায়গাটি পুরো জলে ভর্তি হয়ে যায় এবং জলে ভর্তি হয়ে গেলে পরে এই পাশ দিয়ে কি হয় না, যেহেতু দুটো অপ্রবেশ্য শিলাস্তর আছে তাই জল বাইরে যেতে পারে না, তখন এর ভিতরে কি হয় না জল একটা চাপের সৃষ্টি করে। তখন যদি আমরা এখান থেকে একটি কূপ খনন করি তাহলে পরে কোন রকম মোটর ছাড়াই জল প্রচন্ড বেগে, যেহেতু চাপ বেশি, প্রচন্ড বেগে উপর দিকে বেরিয়ে আসতে থাকে এবং এইভাবে যে জল বেরিয়ে যায় তাকে বলা হয় আর্তেজীয় কূপ এবং এইভাবে গঠন হয়ে থাকে। তাহলে পরীক্ষা আসতে পারে যে আর্তেজীয় কূপের গঠন আলোচনা করা।